নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। দুলাল সরকার খুনের ঘটনায় তদন্তে সিআইডি সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী শনিবার অভিযুক্তদের ফোন থেকে যে নমুনা সংগ্রহ করে তা ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা করেন। অভিযুক্তরা কাকে ফোন করেছে বা তাদেরকে কে ফোন করেছে, মোবাইলের চ্যাটগুলি খতিয়ে দেখা হয়, মোবাইলের মেসেজ পরীক্ষা করা হয়। এদিন ম্যাজিস্ট্রেটের সামনে সমস্ত পরীক্ষা করা হয়। মোবাইলের কথোপকথন ও চ্যাট এই ঘটনার অন্যতম প্রমাণ। আমরা ফরেনসিক্যালি এক্সট্রাকশন করেছি, এবার ওনারা ইনভেস্টিগেট করে দেখবেন কি কি জিনিস দেখা হলো। আমরা শুধু এক্সট্রাকশন করেছি। আমরা যে এভিডেন্স পাওয়া গেছে সেটার জন্য আমাদেরকে আনা হয়েছিল কোর্টের সামনে, আমাদেরকে এক্সট্রাক্ট করার জন্য, সেই এভিডেন্স যাতে ইনভেস্টিগেট করতে পারে ওনারা ফার্দার। আমরা খালি ফরেনসিক্যালি এক্সট্রাক্ট করে দিয়েছি। আমরা কিছু এভিডেন্স ভেতরে কি আছে আমরা জানি না, ওনারা ফার্দার ইনভেস্টিগেশনে দেখবেন। কি করলেন, মানে ভয়েস কল, না, আমরা পুরোটাই এক্সট্রাক্ট, পুরো ফোনটা এক্সট্রাক্ট করেছি। এবার ওনারা ওনাদের সুবিধা মতন কি লাগবে ওনারা নিজেরা দেখে নেবেন। কত জিবি আছে মোটামুটি? তাও মোটামুটি ফোন তো 256 জিবির ফোন ছিল, আমরা পুরোটাই করেছি। থ্যাংক ইউ। থানায় যাবো তো? এই তো ডাইরেক্ট যাচ্ছেন। দুলাল সরকার ওরফে বাবলা খুন কাণ্ডে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে শুক্রবার আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে সরকারি আইনজীবী 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান। সেই মতো 5 দিনের বেশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। দুলাল সরকারের হয়ে আদালতে উপস্থিত থেকে তদন্তের সওয়াল জবাব শুনলেন নিহত কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকার, কারণ তিনি নিজে একজন আইনজীবী। এই বিষয়ে নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকার জানান, আমি নিজেই একজন আইনজীবী, ওই জন্য এসেছি। তদন্ত কোন দিকে এগোচ্ছে তা নিয়ে খোঁজখবর নিচ্ছি, কেউ প্রভাবিত করার চেষ্টা করছে কিনা সেদিকেও নজর দেওয়া হচ্ছে, তাই আমি উপস্থিত ছিলাম। আর পাশাপাশি ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির হয়ে যাতে কেউ বার অ্যাসোসিয়েশনে কোনো আইনজীবী না দাঁড়ায়, এর জন্য একটি পিটিশন দাখিল করা হয়েছে। দুলাল সরকার খুনে ইতিমধ্যে একটি মোবাইল ফোন রিকভারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ধৃত অমিত রজকের কাছ থেকে। এই তদন্তে আরও অগ্রগতির জন্য ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল। বিচারক তা মঞ্জুর করেছেন। দুলাল সরকার খুনের আগে এবং পরে কথোপকথন সহ বিভিন্ন তথ্য পাওয়া গেছে, উদ্ধার হয়েছে মোবাইল ফোনে। তার পাশাপাশি ধৃত 7 জনেরই ভয়েস স্যাম্পেল সংগ্রহ করা হবে, এমনটাই জানিয়েছেন সরকারি পক্ষের আইনজীবী। বলছি যে আজকে তো কি হলো, মানে সাংবাদিকরা দেখলেন পুলিশ 5 দিনের জন্য আবার রিমান্ডে চেয়েছে, তদন্ত চলছে। আমরা অপেক্ষায় আছি যে আসল দোষী যে সে বেরিয়ে আসবে, আমরা সেটা অপেক্ষায় আছি।
বলছি যে আপনি কি নিজে কোর্টে মানে আমি নিজে লয়ার, ওই জন্যই আমি এসেছি যে কোন দিকে কি যাচ্ছে এবং কোন দিকে কে প্রভাবিত করার চেষ্টা করছে সেটা আমার দেখা দরকার ছিল, আমি সেই জন্য উপস্থিত আপনি কি হয়েছি। নিজেই মুভ করছেন? না, মুভ করছে, সবাই করছে, আমাদের লয়াররা যারা। তার মধ্যে কি আপনিও আছেন? আমি তো এখানে কমপ্লেন করেছি, হ্যাঁ। আমিও সাথে এখানে না ডিফেক্টো, অ্যাজ এ ডিফেক্টো আমরাও সবাই একসঙ্গে আছি। মানে আপনি নিজেও আছেন, আছি। আর লয়ারদের যারা আছে তাদের সঙ্গে দুলাল আমিও সরকারের আছি। সঙ্গে, তার মধ্যে আপনি একজন অ্যাজ এ লয়ার। বলছি যে একটা পিটিশন করেছেন আপনি, যে কেউ যেন একটা জানতে পারলাম যে কোর্টে একটা পিটিশন করেছেন। এটা আমাদের সিস্টেমে রয়েছে যে লয়াররা তাদের পরিবারের সাথে বা তাদের সংক্রান্ত কিছু ঘটলে সেখানে অন্য লয়াররা দাঁড়াবেন না, সেটার জন্য আমি প্রেয়ার করেছি। আর 5 দিনের পিসি দেওয়া হলো, তাহলে খুশি? খুশির ব্যাপার নেই এখানে, কোনো রকম খুশির ব্যাপার নেই এখানে, সবটাই দুঃখের ব্যাপার। একটা মানুষকে এভাবে মেরেছে এবং বেশ কিছু সাংবাদিক যারা নিজেদের ইচ্ছে মতো যা খুশি তাই বলে যাচ্ছে, আমি অবজার্ভ করছি, আমি আগামী দিনে নিশ্চয়ই এটা দেখব। না বলছি যে সেটা পুলিশ বিস্তারিত বলতে পারবেন, কারণ পুলিশ এনকোয়ারি করছে কিভাবে কি ইলেকট্রনিক মিডিয়ার সাথে কিভাবে রয়েছে, সেটা ওনারাই এক্সপ্লেন আপনাদেরকে করতে পারবে। পিসি যাওয়ার কারণ হচ্ছে এদের প্রথম দিন তো 3 দিন পিসি দিয়েছিল, তো 3 দিন পিসি দেওয়ার পরে এখনও পর্যন্ত ইন্টারোগেশন চলছে এবং ডে বাই ডে এটা ডেভেলপমেন্ট হচ্ছে। এবং এই কেসে একটা ওপো F11 একটা স্মার্ট মোবাইল ফোন অলরেডি রিকভারি হয়েছে শুটারের কাছ থেকে, এবং সেটা ইলেকট্রনিক্স এভিডেন্স হিসেবে সেটা আমরা এখনও পর্যন্ত প্রসিডিওরে আছে, এই স্টেজে আছে। এবং আজকে এই কেস ডেভেলপমেন্টের জন্য আবার 5 ডেজ আবার ফার্দার পিসি প্রেয়ার করেছে এবং লার্নেড কোর্ট সেই পিসি গ্র্যান্ট করেছে, এটাই আছে। বলছি প্রোগ্রেস কি সাহেব কেসে? প্রোগ্রেস আছে হচ্ছে যে অফেন্স যখন ঘটনা ঘটলো অ্যাসেসারি বিফোর দ্য ফ্যাক্ট, অফ দ্য ফ্যাক্ট অ্যান্ড আফটার দ্য ফ্যাক্ট, যেখানে একটা টেলিফোনিক কনভারসেশনস একটা পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত, সেই টেলিফোনিক কনভারসেশনস এখনও খতিয়ে দেখা হচ্ছে। বলছি এছাড়া কোনো তথ্য সাহেব যেটা? আমার কাছে এরকম কোনো তথ্য নেই, আমি শুধুমাত্র ইনভেস্টিগেশনের পার্টটুকুনি বলতে পারবো, এর বাইরে কি আছে অফ দ্য রেকর্ড আমি কিছু বলতে পারবো না। আমি কিচ্ছু জানি না এখন, ওটা একমাত্র ওটা মেটেরিয়াল এক্সিবিট আছে, ওটা আমি মেটেরিয়ালের ব্যাপারে এখন আমি আরো কারো ইনভলভমেন্ট আছে, দুজন বাদ দিয়ে আরো কারো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত পাইনি, যতটুকুন আপনারা দেখতে পাচ্ছেন ততটুকুন আমিও দেখতে পাচ্ছি, এর বাইরে এখনো পর্যন্ত কিছু আসেনি। এবং এটা আমাদের এসপি সাহেব কমপ্লিটলি মনিটরিং করছে এবং আইও এটাতে এখনো পর্যন্ত অনেক কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে যেটা এসপি আমাদের সুপিরিয়াররা কমপ্লিটলি তারা নিজেরা করছে নিজের মতন করে, সুতরাং এটা এখনো পর্যন্ত কমপ্লিট ডিসক্লোজ হচ্ছে না, তার কারণ এখনো পর্যন্ত এন্ডে এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি তার জন্য। এই দুজন তাকে 3 দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এই জিজ্ঞাসাবাদে অন্য কোনো নাম উঠে আসছে? এটাও তো এখনো পর্যন্ত ডিসক্লোজ হয়নি, কারণ এটা একদম ইনভেস্টিগেশনের পার্ট। এখন তার নাম উঠে এসেছে না এসেছে এখনো পর্যন্ত তো আমি আমার নলেজ এখনো পর্যন্ত যেটুকুন এসেছে ইলেকট্রনিক মিডিয়া যেটুকুন পর্যন্ত যেটা আমাদের এগিয়েছে তাতে দেখা যাচ্ছে যে কিছুটা আমরা অলরেডি পার্ট মানে ইনভেস্টিগেশন অলরেডি কিন্তু হয়ে গিয়েছে এবং অলরেডি শেষের দিকে এগোচ্ছে। হ্যাঁ হতে পারে, কিন্তু আমি তো বলতে পারছি না এখন, কারণ ইনভেস্টিগেশন ইন্টারোগেশন এটা আমাদের সুপিরিয়ার করছে, ডিস্ট্রিক্টের এসপি করছে, সুতরাং ইন্টারোগেশন তো আমি করছি, আমাকে যেটুকু দেওয়া হচ্ছে আমি সেটুকুই বলতে পারবো, এর বাইরে আমার কাছে বলা
অ্যাকচুয়ালি কি যখন মানুষকে অলরেডি ডিটেন করা হয় তখন মানুষ নিজেকে বাঁচার জন্য আরও কিছু জনের নামও বলে দিতে পারে, এবং তারপরে শুধুমাত্র নাম বললেই হলো না, এবং তাদের টোটেল গ্রাউন্ড না থাকলে তো অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট কখনো তাকে অ্যারেস্ট করবে না, এবং সেই টোটেল গ্রাউন্ডগুলোকে খতিয়ে দেখার জন্য তাদেরকে পুলিশ কাস্টডি নিয়ে শুধু নাম এটা বলেছে। মোবাইলটা হচ্ছে অমিত রজকের কাছ থেকে প্রবলি রিকভারি হয়েছে। অমিত রজক, অ্যাটলিস্ট অমিত রজক। আমি বলতে পারি না, কারণ আমি শুনেছি যে তারা পলিটিক্যাল একটা সময় পলিটিক্যাল কেরিয়ার, তাদের মধ্যে একটা সুন্দর একটা বন্ধুত্ব সম্পর্ক আছে। আপনারা যা জানেন আমি তাই জানি, তার বাইরে আমার কাছে বলা একজন গভর্নমেন্ট সার্ভেন্টের কাছে পসিবল। এটাও আমি, কারণ ইন্টারোগেশনটা অলরেডি আমাদের এসপি সাহেব করছে। মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল গভীর রাতে এক বৃদ্ধ দম্পতিকে বাড়িতেই ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠল। সকালে হাসপাতালে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধর। স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মালদায় ট্রান্সফার করা হয়েছে। ইংলিশ ব্যাংকের কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনার 10 দিন কাটতে না কাটতেই এবারে হরিশ্চন্দ্রপুর থানায় আবারও খুনের ঘটনা ঘটল। ইতিমধ্যে এই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে পুলিশ প্রশাসনের বিষয়ে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাত্রে নিজের বাড়ির বারান্দায় শুয়েছিলেন কুশলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিমউদ্দিন, 70 বছর বয়স, ও তার স্ত্রী শাহনাজ বিবি, 45 বছর বয়স। রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি ও শব্দ শুনে এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান ওই বৃদ্ধ দুই দম্পতি রক্তাক্ত অবস্থায় নিজেদের বারান্দায় পড়ে রয়েছেন। কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়েছে। এরপর স্থানীয়রা তাদের প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে, পরে আশঙ্কাজনক অবস্থায় থাকার চাঁচল মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে মোহাম্মদ জসিমউদ্দিনের মৃত্যু হয়। এরপর শাহনাজ বিবিকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কে বা কারা এই কাণ্ডে ঘটিয়েছে এ নিয়ে খতিয়ে দেখছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। পুলিশি নিরাপত্তা এবং গাফিলতিকেই দায়ী করছেন সকল শ্রেণীর মানুষ। তবে কী কারণে এমন ঘটনা বারবার কেন ঘটছে তা নিয়ে এখনও দ্বন্দ্বে রয়েছে। আমার শ্বশুর শাশুড়ি শুয়েছিল আর তার ভিতর কি হলো না হলো, আমার শাশুড়ি মা চিৎকার করলো, সবাই মিলে আমরা দেখছি তো শ্বশুরের খুন, আর কিছু না। আর শাশুড়িকে কি করা হয়েছিল? শাশুড়িকেও কাটা আছে। কিসে কোথায় কেটেছে? এখানে কেটেছে আর এখানে কেটেছে, তারপরে এখানে কেটেছে, 3 জায়গায় কেটেছে। কে বা কারা করেছে দেখতে পেয়েছিলেন? না, আমরা দেখতে পাইনি। বয়স কত আপনার শ্বশুর শাশুড়ি? মোর শাশুড়ির হয়েছে 40-45 এমনি, আর শ্বশুরের হয়েছে 60-70। তারা কি বেঁচে আছে? বেঁচে আছে, শাশুড়ি ডেড বডি হয়ে গেছে শ্বশুর, আর শাশুড়ি বাঁচে আছে, মালদায় আছে। শ্বশুর কোথায় আছে? শ্বশুর আছে এখানে চাচুর। এই যে এইভাবে কে বা কারা এই ঘটনা করিয়েছে কি মনে করছেন? পারছি না। কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? না, কারোর সঙ্গে। কোথায় বাড়ি আপনার বাড়ি শ্বশুর? হলো কুশলপুর। পুলিশ গেছিল? পুলিশ গেছে, আমরা হসপিটালে নিয়ে গেলাম, পুলিশ সাথে সাথেই চলে এসেছে। কি নাম আপনার? আমার আইমনা খাতুন। কে হন আপনি? আপনি বৌমা হলো। আমি জানি না কি হয়েছে না হয়েছে। কি দেখতে পেলেন? কি দেখতে পেয়েছিলেন? এসে কি দেখতে পেয়েছিলেন? এখানে দেখতে পাই না আমরা। দেখেছেন? কি শুনতে পেয়েছিলেন? কি কে মানে কিভাবে মারা গেছে? আর মা কোথায় আছে? মা কি বেঁচে আছে? রাতে আমরা সবাই এখানে একটা ভলিবল খেলে ছেলেগুলো, তখন 10:30টার সময় ভলিবল খেলে সবাই বাড়ি গেলাম। এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ল্যাপের ভিতরে, ঠান্ডা দিনে তো সবাই ল্যাপের ভিতরে,
ওই লেফটের ভিতর থেকে হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে কান্নাকাটির মতো। তো ভাবলাম যে কে কান্না করছে, একটু পরে দরজাটা খুলে দেখছি যে ওদিক থেকে কান্না আসছে। তো যেই লোকটার বাড়িতে ঘটনা ঘটেছে ওর আবার হার্টের প্রবলেম আছে, তো আমরা ভাবলাম মানে হার্টের কোনো প্রবলেম ঘটেছে এই জন্য কান্নাকাটি করছে। এবার আমরা তড়িঘড়ি গ্রামবাসী, আমি আরও 2-4 জন ছিল, তড়িঘড়ি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়, আর ওর স্বামী ইসের খাটের উপরে মানে চৌকির উপরে আছে একদম পুরো রক্তাক্ত অবস্থায়। এবার ও তো কিছু বলতে পারছে না। আমরা গ্রামের মানুষ তড়িঘড়ি করে দেখলাম, ওকে হসপিটালে নিয়ে গেলাম। প্রথমে আমাদের হরিশ্চন্দ্রপুর হসপিটালে, এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমার ট্রিটমেন্ট করতে পারবো না, একে রেফার করা হবে চাচল সুপার হসপিটালে। চাচল সুপার হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে। মানে রাত্রেই মারা গেছে? রাতেই মারা গেছে। আর কি দিয়ে খুন করেছে তাদেরকে? এটা তো অনুমান করা যায় কোনো কাত্তা বা কোনো তরবালি হবে। কি কি জায়গাতে আঘাত করেছে? কোন কোন শরীরে কোন অংশে আঘাত? শরীরের বয়স্ক মরদ লোকটার যেটা ওর মাথায় আঘাত হয়েছে 3-4 জায়গায়, প্লাস হাতে এই জায়গায় আঘাত হয়েছে, আঙুলগুলো কাটা আছে। আর ওর স্ত্রীর? ওর স্ত্রীরও মানে পিঠের দিকে আছে আর হাতে আছে। বলছে কারা করতে পারে, কিছু অনুমান করতে পারছেন? না, এরকম তো ওর বয়স 70 বছর, এখন তো ওর সঙ্গে কারো গ্রামে কোনো বিবাদ নেই, সম্পত্তি কোনো ঝামেলা নেই। তার মেয়ের সঙ্গে নাকি তার একটা মেয়ের ঝামেলা ছিল? একটা ইয়ের ছেলে, বহুরসনপুরের ছেলে, ওর মেয়েটাকে ফুসলে ফাসলে বিয়ে করে নিয়েছিল। তখন জানা যায় মানে ওটা ওখানে সংসার হলো না, মেয়েটা আবার নিজের বাড়িতেই চলে এসছে। ওটা নিয়ে একটা ঝামেলা চলছিল। তো এই ঝামেলার জন্য কি খুন করেছে শ্বশুর, কি মনে হচ্ছে? কি না, আমরা তো কেউ স্পটে কাউকে দেখতে পাইনি যে কে করেছে খুনটা। ঘটনাস্থলে পুলিশ এসেছিল? হ্যাঁ, ওখানে প্রথমে আগে থানায় গেছিলো, ইয়েতে হসপিটালে গেছিলো আইসি সাহেব মেজবাবু, তারপর ওখান থেকে করার পরে আমাদের গ্রামে এসে ওই ঘটনাস্থলে গেছে, তদন্ত করে বলছে আমরা তথ্য বের করে দেবো। এখনো পর্যন্ত কিছু অনুমান? না, এখনও কোনো অনুমান নেই। সকাল হয়ে গেছে, এখনও পুলিশ আসেনি। এখন আপনি কি দাবি করছেন? আমরা চাইছি যে পুরো ঘটনাটাকে তদন্ত করা হোক, সিবিআই মান করা যায়। আপনার নাম? আমার নাম নাইম আক্তার। আপনি কে? আমি এই গ্রামেরই একজন। স্বামী স্ত্রী বিছানায় শুয়েছিল। আমরা তো 11টার পর থেকে জেনেছি যে ওখানে ডেট মানে মার্ডারের মতো, যে দেখছি রক্ততে, কে যে মেরেছে আমরা বলতে পারছি না। ঘুমিয়েছিল বলতে বাড়ির ভিতরে না বাইরে? বাইরে ছিল, অসরাতে চৌকির মুখ। কতজন ছিল ঘুমিয়ে? স্বামী স্ত্রী। তো কটার দিকে এই খুনটা হয়েছে? 11টার দিকে। কি দিয়ে খুন করেছে মনে হচ্ছে? এটা যে আমরা বলতে পারবো না, চাকু দিয়ে করেছে কি তারওয়াল দিয়ে করেছে আমরা এটা বলতে পারবো না, কিন্তু তো হাতিয়ারে আছে, ডাং দেওয়া না হয়নি। স্ত্রীর হাতটা এখানে কেটে একবার ফাটে গেছে। কারা করতে পারে, কি অনুমান হচ্ছে? ওখানে আমরা বলতেই পারবো না। জামাইয়ের, ছোট জামাইয়ের সাথে একটু গন্ডগোল ছিল, যে এ করেছে কি কে করেছে আমরা ওটা বলতে পারবো। মানে কি নিয়ে গন্ডগোল ছিল জামাইয়ের সঙ্গে? যে বেটি পাঠাচ্ছিল না। তো কতদিন ধরে এই ঝামেলা? প্রায় 6 মাস থেকে 6-7 মাস। তো এই নিয়ে কি পূর্বে কোনোদিন তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল? কেস করাকরি হয়েছে। তো কতজন খুন করেছে এরকম কেউ দেখতে পেয়েছে কি? বা দেখতে পাইনি, মানে ও দেখতে পাইলে ওর স্ত্রী দেখতে পাবে। তো ঘটনাস্থলে কি মারা গেছে না হাসপাতালে যাওয়ার পর? হসপিটালে, চাচল সুপার হসপিটালে মারা গেছে। কে মারা গেছে? জসিমউদ্দিন। আর জখম কে হয়েছে? ওর স্ত্রী। পুলিশ এসেছিল ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসেছিল, আইসি সাহেব এসেছিল। এখন আপনি কি দাবি করছেন একে নিয়ে? আমরা চাই গ্রামবাসী মিলে, তো আমরা সিবিআই চাই, এটাকে তদন্ত করে দেখা হোক কে আছে। আপনার নাম? টিপু সুলতান। আপনি কে? গাঙ্গুর বুথের মেম্বার। এর আগে আমার কাছে গল্প করেছিল পীরের মাজারের কাছে, হ্যাঁ, রোডের উপরে, ওখানে বকরি চড়াতো গো। আমাকে বললো যে বেহাই আমাকে শাসন করছে। তো কে? তা আমার জামাই যে আছে বহুরসনপুরের, হ্যাঁ, ও বলছে কি যে তোকে আমি দেখে নিব। হ্যাঁ, আমার কাছে এটা গল্প করেছিল, ওই যে যাকে আজকে খুন করলো। মানে ওর জামাই কেন শ্বশুরকে ওর শাসন মেয়ে করছিল? যাচ্ছে না ওর বাড়িতে। হ্যাঁ, ওর মেয়ের নিয়ে একটু অশান্তি হতো, ভালোবাসা করে বিয়ে করেছিল। হ্যাঁ, তারপরে অশান্তি করতো মেয়েকে, এখন ওর মেয়ে ও পাঠাচ্ছে না। তারপরে ওর উপরে কিডন্যাপের কেস করলো একটা থানায়। হ্যাঁ, আমাকে আমার ওর নিজের মেয়েকে কিডন্যাপ করে রেখেছে। কত যেয়ে নিয়ে ওই কেসটাকে তদন্ত করে পুলিশ কেসটাকে খতম করেছিল। হ্যাঁ, তারপরে কিছুদিন বাদ, এই 10-15 দিন হলো, তো আমার কাছে গল্প করেছিল যে আমাকে শাসন করছে, যে তোমাকে দেখে নিব, তোমার বাচ্চার মন নাই, ওই জন্য আমাদের উপরে কেস করতে চাচ্ছ। এই হুমকির পরেই কি খুন? হ্যাঁ, ওই হুমকির পরে আজকে খুন। কতজনকে মানে এখানে জখম করা হয়েছে? 2 জনকে। মারা কি গেছে? জসিমউদ্দিন। আর আহত কে হয়েছে? ওর স্ত্রী। এখন আপনারা কি দাবি করছেন গ্রামবাসী হিসাবে? আমরা তদন্ত করে আসামিকে ধরা হোক, তার ফাঁসি হোক। আপনার নাম? তৈমুর রহমান।
বাড়ি বাড়ি কুশলপুর। ছিল না, ও তো মরন্ত অবস্থায় ছিল, হাড়ের ব্যায়াম ছিল। এর আগে বছর থেকে বিছনায় শুয়ে থাকছিল, কিন্তু কারোর সঙ্গে তো ওর শত্রুতা নাই, জমি জায়গা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে? ঝামেলা ছিল না। কে বা কারা এটা করলো কেউ বলতে পারছে না। কোথায় কোথায় মেরেছে? দাদার মেরেছে, এখানে মেরেছে, এখানে মুগদি দিয়ে রেখে গেছে, তারপরে এদিকে সাইড দাঁত মেরেছে, কাটা আছে, সম্পূর্ণ কাটা আছে। কি দিয়ে কেটেছে? আর কি দিয়ে কেটেছে বলতে পারছি না, কিন্তু কাটা আছে। বেঁচে আছে? বেঁচে আছে না, মারা গেছে। আর বৌদি? বৌদি মালদা হসপিটালে ভর্তি আছে। ওর এখান থেকে নিয়ে এই পর্যন্ত হাতটা এদিকে ঝুলে আছে, ডাইন হাতটা আর বাঁ হাতটা এখান থেকে নিয়ে এদিকে দুদিকে এরকম মাংসটা ঝুলে আছে, আর পিছন দিকে এটা মাংস। যখন এই ঘটনাটা ঘটে কেউ কি দেখতে পাননি বা কেউ দেখতে না, সবাই ঘুমায় আছিল তখন। কখন দেখলেন আপনারা? রাত 11টার সময়। কিচ্ছু চিৎকার হয়নি। আর ওর যে ছেলে আছে, মাঝিল ছেলে আছে, ওর মাঝিল ছেলের গেট কেটে দিয়েছে, আর কেটে নিয়ে ওর দরজায় একটা রশি দড়ি দিয়ে এমন করে বেঁধে দিয়েছে যেন ওরা বাইরে হতে না পারে। কি চাইছেন এখন? এখন আমরা ন্যায্য বিচার চাই। কি নাম আপনার? হাসিবুর রহমান। বাড়ি? কুশলপুর। শুরু হয়েছে 36তম মালদা জেলার বইমেলার প্রস্তুতি। ইতিমধ্যে মালদা কলেজ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। আগামী 13ই জানুয়ারি শুভ উদ্বোধন হবে মালদা বইমেলার। 20 জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। বিখ্যাত সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবছরের মেলার উদ্বোধন করবেন। এছাড়াও অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। মেলা উদ্বোধনের আগে বিভিন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে বইমেলার মিছিল আয়োজন করা হবে শহরে। প্রয়াত সাহিত্যিক ও অন্যান্য বিশেষ ব্যক্তিদের সম্মান জানাতে কয়েকজনের নামে তৈরি হবে মঞ্চ। বইয়ের স্টল সহ প্রায় 200টি স্টল তৈরি হবে বইমেলায়। এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বইমেলার বিভিন্ন মঞ্চে বলে জানা গেছে বইমেলা কমিটির পক্ষ থেকে। মালদা জেলার 36তম বইমেলা শুরু হতে যাচ্ছে 13ই জানুয়ারি থেকে মালদা কলেজের মাঠে। এবছরের বইমেলার যে মূল আকর্ষণ, বইয়ের জন্য যে মিছিল, বই মিছিল, সেটা বৃন্দাবনী মাঠ থেকে শুরু হবে 13ই জানুয়ারি দুপুর 1টার সময়। মালদা জেলার সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী মানুষ, লেখক, সাহিত্যিক সকলকে নিয়ে এই বই মিছিল অনুষ্ঠিত হবে। প্রায় 20,000-এর উপস্থিতি গত বছর ছিল, আশা করছি এবছর তার থেকেও বেশি হবে। বইমেলার উদ্বোধক হিসেবে আসছেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এই দপ্তরের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও উদ্বোধনে থাকবেন। এবং তারপরে আমাদের বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সেমিনার থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং বইমেলার শেষ দিন 20 তারিখে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার সম্প্রদায় তারা সঙ্গীত পরিবেশন করবেন। বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, কবি বাসর, সাহিত্য বাসর, আলোচনা সভা সমস্ত কিছুই থাকছে। এবং যে মূল মঞ্চ এবারে সেটি করা হচ্ছে সলিল চৌধুরী এবং প্রখ্যাত তবলাবাদক জাকির হোসেন প্রয়াত হয়েছেন তার নামে। এবং তার সাথে সাথে আমাদের এবার যে সিনিয়র সিটিজেন যে মঞ্চটি রয়েছে সেটি বেনু চৌধুরী এবং আশিস উপাধ্যায়, আমাদের দুজনই জেলার মানুষ, তাদের নামাঙ্কিত হচ্ছে। এবং সদ্য প্রয়াত হয়েছেন সোমশঙ্কর সিনহা, তার নামও থাকবে সেখানে। এবং তার সাথে সাথে আমাদের সহকর্মী, আমাদের জেলার একজন বিশিষ্ট ব্যক্তি দুলাল সরকারের নামে আমাদের বইমেলার যে বাইরের গেট সেটি হচ্ছে। এবং কবি অরুণ চক্রবর্তী প্রয়াত হয়েছেন, তার নামে আমাদের লিটিল ম্যাগাজিন মঞ্চটা উৎসর্গ করা হচ্ছে। টোটাল কতগুলো স্টল হচ্ছে এবার? প্রায় 200টার উপর স্টল থাকছে, বই এবং নন বুক মিলে। বাইরে খাবারেরও কিছু স্টল থাকবে। সব মিলিয়ে আমাদের মালদা জেলার যে গৌরব, ঐতিহ্য, মালদা জেলা বইমেলা, সেই মালদা জেলা বইমেলা 36তম বছর। এবার আমরা সর্বস্তরের মানুষকে
বইমেলায় অংশগ্রহণ করার জন্য মূল্য টুল্য দিয়ে ঢুকতে হবে কোনো বইমেলার প্রবেশের জন্য কোনো টিকিট থাকছে না বছর 4-5 গাজলের নয়নপুরে ফুটবল ময়দানে 2 দিনব্যাপী অনূর্ধ্ব 15 বছরের ছেলেদের ফুটবল নকআউট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তার আজ প্রথম দিনের খেলায় শুভ সূচনা অনুষ্ঠিত হয়। শুভ সূচনা করেন গাজল প্রাক্তন বিডিও তথা দক্ষিণ দিনাজপুর জেলার ডিএনও আধিকারিক WBCS এক্সিকিউটিভ অরুণ সর্দার ও গাজলের বিশিষ্ট সমাজসেবী প্রদীপ লাহা। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে 8টি দল অংশগ্রহণ করে। আজ প্রথম দিনের খেলায় ফারাক্কা ফুটবল দল এবং নদিয়া কল্যাণী ফুটবল দল অংশগ্রহণ করে। খেলা দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয় এদিন। এবং কি কি বিষয় আমাদের এখানে এই আন্ডার 15 ফুটবল টুর্নামেন্ট, এটা মানে একটা দীর্ঘ মানে উচ্চ লেভেলের আমাদের মানে আকাঙ্ক্ষা আছে যে এই প্লেয়ারগুলো তৈরি করবে। তো এইখানে একটা আমাদের সংস্থা তৈরি করেছে ফেইথ এ নিউ বিগিনিং। এত সহযোগিতা আছে নয়নপুর আদিবাসী ভক্তি সংঘ, এবং এই টুর্নামেন্টে আমরা বিভিন্ন মানে জেলার টিমকে ডেকেছি 8টা দল। 8টা দলের মধ্যে হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর প্রতিরাম, তারপর ফারাক্কা মুর্শিদাবাদ, নদিয়া কল্যাণী, গৌড়বঙ্গ মালদা, কেনপুকুর হবিবপুর, আলচিরা ইয়ং স্টার বামনগোলা, আর আমাদের নিজেদের হোস্ট টিম মানে ফেইথ একাডেমির আছে। এই কে কে উপস্থিত ছিল এখানে? এই টুর্নামেন্টে আমাদের এক্সিকিউটিভ WBCS এক্সিকিউটিভ মেম্বার অফিসার অরুণ সর্দার মহাশয়, এবং আমাদের যে এই টুর্নামেন্টের মানে মূল সহযোগিতা আমাদের লাহাবাবু প্রদীপ লাহা মহাশয়, এবং আরও অনেকে আছেন আমাদের সঙ্গে। ঠিক আছে, সেটা একটু বলেন। হ্যাঁ বলেন। আমাদের রাজেন उज्जवल खाना बोलते दुकान से तू WBCS এক্সিকিউটিভ অফিসার মাননীয় শ্রী অরুণ সর্দার মহাশয়, এবং সহযোগিতা করছেন প্রদীপ লাহা মহাশয়।
এত সুন্দর সুন্দর ছিল রে।